আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তর পর্বে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। দয়া করে প্রশ্ন করার সময় নিজের নাম ঠিকানা জেলা সহকারে একটু উল্লেখ করবেন, তাহলে আমাদের প্রতিষ্ঠান উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে উনি আসলে প্রশ্নটা জানার জন্য আগ্রহী। আজকে আমার সামনে যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা করেছেন নিশি আহমেদ সাহেব। আমি উনার প্রশ্ন থেকে পড়তেছি। আমার বাবা এবং আমার আম্মার নামে একটি বাড়ি রয়েছে। সেই ক্ষেত্রে আব্বার বাড়ির অংশটুকু আব্বা যদি চায় আমাদের 4 ভাই বোনকে কি হেবা করে দিতে পারবে? আর যদি পারে তাহলে এ হেবা করতে বাড়ির কি কি কাগজপত্র লাগবে এবং খরচ কেমন পড়বে দয়া করে জানাবেন। আপনার বাবার নামে যে অংশটুকু আছে এই অংশটুকু আপনার বাবা চাইলেই ইচ্ছা করলেই, আপনারা 4 ভাই বোন আছেন, আপনাদেরকে হেবা করে দিতে পারবে, হেবা দলিল করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে বাবার যে কাগজপত্র দরকার হবে সেটা হলো দেখতে হবে আপনার বাবা এই জায়গাটার মালিক কি ক্রয় সূত্রে না ওয়ারিশ সূত্রে। ক্রয় সূত্রে হলে নিশ্চয় উনার কাছে দলিল আছে, দলিলের পরবর্তীতে উনার নামে খারিজ করে নিছে কিনা এই জিনিসগুলো চাইবে। উনার নামে খারিজ করা লাগবে, উনি ট্রান্সফারটা আপনাদের নামে করার জন্য এই জিনিসগুলো চাইবে। সর্বশেষ খাজনা পরিশোধ আছে কিনা এগুলো চাইবে, খাজনার রসিদটা পর্যন্ত। আর যদি উনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখনো উনি ট্রান্সফার করতে চাইলে উনার নামে খারিজ করে নিতে হবে এবং সর্বশেষ খাজনা সহকারে পরিশোধ করতে হবে। এই ডকুমেন্টগুলো কাগজপত্র নিয়ে আপনি দেখা গেছে যে পরবর্তীতে এই হেবা দলিল করে আপনাদের ভাই বোনের নামে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এবং পরবর্তীতে জানতে চাইছেন আসলে কত খরচ লাগবে। খরচের বিষয়টা আসলে অঞ্চল বেদেও, জমির প্রকৃতি বেদেও তারতম্য হয়। এই জন্য এই জিনিসটা আমি বললেও এখন আপনার কাছে ওইভাবে পারফেক্ট হবে না। বরং আপনি যখনই রেজিস্ট্রি করবেন দলিল লেখকের সাথে আলোচনা করলে, কথা বললে উনি একবারে লিখিত আপনাদেরকে দিয়ে দিবে যে এত টাকা খরচ আসবে। এর ভিত্তিতে আবার আপনি রসিদও পাবেন। বাকি উনাদের পারিশ্রমিক যেটা সেটা উনারা আলাদা নেবে, সেটা হলো অন্য জিনিস। আপনি কিন্তু একটা কত টাকা সরকারের ঘরে দিতেছেন এটার কিন্তু সম্পূর্ণ সরকার 1 টাকা নিলেও কিন্তু আপনার কাছ থেকে রসিদের ভিত্তিতে নেবে। এই জন্য আপনি হিসাব নিকাশ পেয়ে যাবেন যে আমার কোথায় কত খরচ হবে। হ্যাঁ, আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। পরবর্তী প্রশ্নটা, যে প্রশ্ন আমার সামনে আছে, উনি হলেন মোহাম্মদ হেলাল আহমেদ, সার্ভেয়ার। আপনি লিখছেন, স্যার আমি 3 বছর ধরে সার্ভের কাজ করতেছি, কিন্তু আমি ক্লাস 9 পাস। আমি কি সার্টিফিকেট পাবো কি? মেহেরবানি করে যদি একটু জানান উপকৃত হবে। সিলেটের কদমতলী থেকে উনি প্রশ্ন করছিলেন। সার্ভে সার্টিফিকেট পাওয়ার জন্য সার্ভে ট্রেনিংটা করা আপনার জন্য জরুরি। এর পিছনে আপনি কতটুকু পাস করছেন না ওইটার কোনো ডকুমেন্ট লাগে না, কোনো ডকুমেন্ট জমা দিতে হয়। কিন্তু আমাদের কাছ থেকে বা দেখা গেছে যে কোনো একটা রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠানের কাছ থেকে সনদটা নিতে লাগলেই উনারা আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে, এই জন্য যে আপনি পিছনের সার্টিফিকেটের সাথে যাতে এই সার্টিফিকেটগুলোর মিল হয়, তাহলে এটা সব জায়গায় গ্র্যান্টেড হবে। আর যদি পিছনের সার্টিফিকেটের নাম একরকম, হ্যাঁ একাডেমিক গুলার নাম একরকম, এটা আরেক রকম, তাহলে তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এই জন্য দেখা গেছে যে আপনি পিছনে পাস করা জরুরি না, আপনার পিছনে সনদ নাই, এখনই নতুন করে আপনি ফর্ম ফিল আপ যেভাবে করবেন, নাম, পিতার নাম, মাতার নাম যেভাবে লিখবেন, জন্ম তারিখ যেভাবে লিখবেন, ওইভাবে করেই আপনাকে সনদ দেওয়া হবে। এখানে ট্রেনিংটা করা জরুরি, এখানে পিছনে কতটুকু পাস করছেন ওটা জরুরি না। তবে একটা লোক উচ্চশিক্ষিত হইলে যত সহজে এই মেজারমেন্ট জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে, একজন সাধারণ শিক্ষিত হয়তো একটু কষ্ট হয়, কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস করতে করতে অনেক সময় দেখা গেছে যে এই বিষয়টা তার নখে দর্পণে আছে, সে ওইটা নিয়ন্ত্রণ করতে পারে, কোনো অসুবিধা নাই। আর নবম শ্রেণী তো আলহামদুলিল্লাহ কম পাস না। নবম শ্রেণী একটা লোক ভালোভাবে যদি নবম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ে, সে এই সার্ভে বিষয়গুলো খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা আমাদের বিষয়গুলো তো এইভাবে বলি যে আমরা যে সার্ভে শিখাই, একটা লোক যদি ভালোভাবে বাংলা রিডিং করতে পারে এবং ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ সে ভালোভাবে করতে পারে, তাহলে সে আমাদের সার্ভের কাজটা শিখতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নটা যিনি করছেন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা, গ্রাম কলাকাটা, হামসাপুর, নাম মোহাম্মদ জিয়া
জিয়াউল হক জিয়াউল হক বাবু, আপনি সালাম দিয়ে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিটার থেকে শতাংশ বের করার ভিডিও দেন, অর্থাৎ আপনি চাইতেছেন মিটার দিয়ে পরিমাপ করবেন এবং এরপরে শতাংশ বের করবেন। আমরা আসলে আমাদের দেশ গ্রামে বর্তমানে সব জায়গায় বেশি যেটা প্রচলিত সেটা হলো ফুটের মাপটা। আর আমরা মিটারের কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখবেন, ওখানে আমরা মিটার দিয়ে কিভাবে মাপবেন দিয়ে দিছি। তারপরেও আপনার বুঝার সুবিধার্থে আমি আপনাকে মিটারের একটা ধারণা এখানে দিতেছি। ধরুন আপনি যখন মিটার দিয়ে পরিমাপ করবেন, টেপ পিটাটা দেখবেন অপর পাশে মিটার লেখা আছে। ওই মিটারে যখন আপনি পরিমাপ করবেন, তখন ধরেন একটা ত্রিভুজ আকৃতির জমি আপনি দেখেন, আপনার সুবিধার জন্য আমি একটু আপনাকে দেখাচ্ছি। এখানে একটা ত্রিভুজ আকৃতির জমির আমরা একটু নকশা করছি। ধরেন আমরা এখানে ত্রিভুজের 3টা আইল, আমরা একটা আইল পাইলাম 70 মিটার, আরেকটা পাইলাম 80 মিটার, আরেকটা পাইলাম 100 মিটার, অর্থাৎ 3টা আইল আমরা এভাবে 3টা মিটার পাইছি। এখন এখানে ফুট যদি পাইতাম 70 ফুট, 80 ফুট, 90 ফুট, এটা যদি আপনি পারেন এই ফুট দিয়ে যদি করে শেষ দিতাম, তাহলে আখেরে আমরা পেতাম বর্গফুট। আর বর্গফুটে আমরা 435.60 দ্বারা যখন ভাগ করি তখন এটা হয় শতাংশ। এখন দেখেন এখানে মিটার বিদায় সর্বশেষ যখন অঙ্কটা করে শেষ দিব, তখন আমরা আখেরে পাবো বর্গমিটার। আর বর্গমিটারকে শতাংশে নেওয়ার সূত্র হলো 40.47। আপনি যখন বর্গমিটার পাবেন, বর্গমিটারকে যখন 40.47 দ্বারা আপনি ভাগ করবেন, তখন আপনার এটা শতাংশ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি মিটার দিয়ে মাপতে চান, যে আইলগুলো আপনি মিটারে পাবেন, আখেরে আপনি ক্ষেত্রফলটা বর্গ মিটারে পাবেন। আর বর্গ মিটারকে শতাংশে নিতে চাইলে 40.47 দ্বারা ভাগ করলে শতাংশ হয়ে যায়। উল্লেখযোগ্য কোনো কঠিন কিছু না, জটিলতারও কিছু না। আশা করি আপনি পারবেন। কোনো অংশে না পারলে আমাদের পুরো মিটার দিয়ে জমির পরিমাপ কিভাবে করবেন ওটার ভিডিও আছে, আপনি একটু দেখার চেষ্টা করবেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নামটা এখানে ঠিক আসে নাই, থ্যাংক ইউ ফর ওখানে লিখে রাখছেন নামের জায়গায়। আমি প্রশ্নটা পড়তেছি। অর্পিত খ তফসিল সিএস এস এ খতিয়ান দাদা বড় দাদার নামে, বিএস এ এক খতিয়ান থেকে একজন নামজারি করে নিয়ে এসেছে। এখন আমরা সিএস এস এ খতিয়ান দিয়ে নামজারির মামলা করতে পারবো কিনা দয়া করে জানাবেন ভাই। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে খ তফসিলের সম্পত্তি যাই হোক না কেন, যে অবস্থায় আছে আপনাদেরই ছিল সিএস এবং এস এ তে, আমি এটুকু বুঝতে পারছি। পরবর্তীতে বিএস এ কোনো একজন উনাদের নামে নামজারি করে নিয়ে আসছে। আপনি চাইতেছেন আগের রেকর্ডগুলা ধরে আমি এটার উপরে মামলা করব, আমি এটার উপরে কেস করব। এটা অবশ্যই পারবেন, অবশ্যই পারার কথা। তার আগে একটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন, এই লোকটা যে নামজারিটা করলো সে কিসের ভিত্তিতে করলো এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই ডকুমেন্টটা তালাশ করার একটু চেষ্টা করবেন, সে রেকর্ডটা তার নামে কিসের ভিত্তিতে করলো। কারণ একটা রেকর্ড সেটেলমেন্টের কর্মকর্তারা, সার্ভের কর্মকর্তারা এমনি এমনি করে দেবে না, যে আমি যাইয়া বললাম যে এই জমিটা আমার নামে রেকর্ড করে দেন, না এটা তো না, আমাকে উপযুক্ত কিছু ডকুমেন্ট দেখাইতে হয়। এই লোকটা কোন ডকুমেন্টটা দেখিয়ে আপনাদের এই জমিটা রেকর্ড করছে এক নম্বরে সেটা দেখার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে অবশ্যই এটার নির্দিষ্ট সময় থাকলে তো সহজেই হয়ে যায়, মিস কেসের মাধ্যমে আপনি থানা পর্যায়ে যে অফিসগুলোতে আছে ওখানে আপনি দেখা গেছে যে সহজে মামলার সমাধান হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট সময়গুলো পার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কোর্টেও এটা নিয়ে মামলা করতে পারেন, কোনো অসুবিধা নাই। যেহেতু পিছনের খতিয়ানগুলো, পিছনের এরকম রেকর্ডগুলো আপনাদের নামে, এটা আশা করা যায় যে সহজেই পরবর্তীতে এটা আপনাদের নামে হওয়ার কথা। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার আনোয়ার খান, যে স্যার আমার প্রশ্ন, কোন স্কেলের মাপ বেশি নিখুঁত, গুনিয়া নাকি ফুট স্কেলে? গুনিয়া এবং ফুট স্কেলের কথা তুলনামূলক আমরা যখন বলি তখন আপনারা বলি, আর আমরা যারা আমাদের স্কেলগুলো নিয়ে ব্যবহার আপনারা করেন, যারা স্কেল দিয়ে মাপেন, তারা প্রত্যেকেই কথা জানেন, যখন আপনি কোনো একটা স্কেল ব্যবহার করে জমির আইলগুলো মাপবেন, 1 লিং 2 লিং 1 ফুট 2 ফুট ভুল হওয়ার সম্ভাবনা রাখে, অর্থাৎ পার্থক্য হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে আমাদের দেশের নকশাগুলো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে তৈরি করা,
এগুলি মাপতে গেলে 2 ফিট 3 ফিট 4 ফিট এদিক সেদিক হয়ে যাওয়ার কথা। এখন আপনার প্রশ্ন হইল এই ক্ষেত্রে কি গুনিয়া বেশি নিখুঁত না ফুট স্কেল বেশি নিখুঁত? আপনাকে আমি একটা কথা বলি, আপনি ধরেন গুনিয়া দিয়ে মাপতে যাইয়া 2 লিঙ্ক আপনি ভুল করছেন। আমরা জানি যে এক লিঙ্কের পরিমাণ 7.92 ইঞ্চি, তাইলে 2 লিঙ্কের পরিমাণে এখানে হয় 7.92 মানে প্রায় 8 ইঞ্চি। তো 2 লিঙ্কে হইলো আমার 16 ইঞ্চি। অর্থাৎ কারো যদি গুনিয়ার মাপে আপনি 2 ইঞ্চি 2 লিঙ্ক ভুল করেন, সেই ক্ষেত্রে আপনি 16 ইঞ্চি জায়গা নষ্ট করছেন, 16 ইঞ্চি ভুল করছেন। আর সেম এই জিনিসটাই যদি আপনি ফুটের মাপে আপনি ভুল করেন, ধরেন ফুটের মাপেও আপনি 2 ফুট ভুল করছেন, এখন 1 ফুটে তো 12 ইঞ্চি, তাহলে 2 ফুটে আপনি ওদের জায়গা নষ্ট করছেন 24 ইঞ্চি। এই তুলনামূলক বিচার বিবেচনা করলে আমরা ফুটের স্কেল থেকে গুনিয়া ঘন্টার স্কেলটা একটু বেশি নিখুঁত মনে করি। বাকি সার্ভেয়ারের কাছে প্রত্যেকটা যন্ত্রই থাকা লাগে, এক একটা দিয়ে এক একভাবে এরকম তুলনা করে দেখতে হয় যে কোনটা দিয়ে কতটুকু আসতেছে। সহজের জন্য আমরা অনেক সময় এই 330 স্কেল যেটা ফুটের স্কেল যেটা এইটাই ব্যবহার করি। হ্যাঁ, আবার গুনিয়াটা এবং ঘন্টার স্কেলটা ব্যবহার করলে বেশি নিখুঁত হয়। ওইভাবে একটু চেষ্টা করবেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন তিনি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, উত্তর দিনাজপুর থেকে আপনি বলেছেন, আপনি জানতে চেয়েছেন, আপনার নামটা হলো হাকিমুল ইসলাম। হাকিমুল ইসলাম সাহেব, আপনি জানতে চেয়েছেন যে আমার প্রশ্ন হলো আমি শিক্ষিত নই, তাহলে কি সার্ভেয়ার হতে পারবো? এক নম্বর কথা, আসলে আমরা ইতিপূর্বে বলেছি, শুনছেন, সার্ভেয়ার হওয়ার জন্য উচ্চতর কোনো শিক্ষিত জরুরি না। আপনি যে এই কথাগুলো লিখেছেন নিশ্চয়ই আপনি নিজেই লিখেছেন, তাহলে এইটুকু শিক্ষা যে আপনার আছে, আলহামদুলিল্লাহ, আপনি ইচ্ছা করলে সার্ভের কাজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হবে। এখন যেহেতু ক্যালকুলেশন অঙ্কের ব্যাপার, এখানে বারবার একটু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে নিখুঁত করার জন্য। এই জন্য কোনো অসুবিধা নাই, অল্প শিক্ষিতরাও এটা করবে। কিন্তু একেবারে কেউ যদি বলে আমি টোটালি কোনো লেখাপড়া জানি না, সেই ক্ষেত্রে আমি বলবো যে উনার জন্য উচিত হবে অন্য একটা পেশা গ্রহণ করা। সার্ভেয়ারের পেশাটা একটু শিক্ষার সাথে সম্পর্কযুক্ত, অন্তত কিছুটা, যদিও সার্টিফিকেট দাঁড়ি না, হ্যাঁ, কিছু না কিছু এরকম শিক্ষিত হইলে এরকম ভালো। আর পরবর্তীতে আপনি আরো একটা প্রশ্ন করেছেন, আমার মার নামে জমি আছে, তাহলে কি আমার বোন সমান পাবে, সমান ভাগ পাবে, বোন সমান ভাগ পাবে কিনা এই কথা জানতে চেয়েছেন। আসলে মার নামে জমি হোক বাপের নামে জমি হোক, ভাই বোন যেভাবে পায়, আপনার নাম শুনে আমি বুঝতে পারি যে যদি আপনি ইন্ডিয়ার, তাহলে আপনি মুসলমান হাকিমুল ইসলাম হিসাবে বলছেন। এই জন্য আমরা মুসলিম ফারাইজ হিসাবে আপনাকে বলবো এই কথা, ভাই বোন সম্পদটা পাবে এভাবে 2-1 অনুপাতে। বোন যা পাবে ভাই তার ডবল পাবে, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, অর্থাৎ এই হিসাবে হবে, সমান ভাগ এই ক্ষেত্রে হবে না। আশা করি আপনার প্রশ্নটার উত্তর পেয়েছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আবারও জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন প্রিন্স আকাশ ভাই, আপনি বলেছেন রোড অ্যান্ড হাইওয়ে ম্যাপ কোথায় পাবো? এগুলি আপনি একটু ডিসি অফিসে তালাশ করবেন, ডিসি অফিসে বলবেন যে এলাকার রাস্তাগুলোর ম্যাপ সম্পর্কে জানতে চাই, এগুলি আমরা আলাদা কোথায় এরকম পাবো। ওনারা ইনশাআল্লাহ আশা করি বলে দিবে, পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ নাইমুল্লাহ, মিরসরাই, চট্টগ্রাম থেকে। ফারাই সম্পর্কে উনার প্রশ্ন হলো এরকম, ফারাই সম্পর্কে আমি যতটুকু জানি, পিতামাতার সম্পত্তি ছেলে মেয়ে 2-1 অনুপাতে পাবে, কিন্তু একটা কথা প্রচলিত আছে যে মায়ের সম্পদ ছেলে মেয়ে উভয়ে সমান পাবে। আসলে কি এমন কিছু আছে নাকি? অনেকেই প্রশ্ন করেন, তাই জানালে উপকৃত হতাম। আসলে ফারাই সম্পর্কে আপনি যেটা বলেছেন, আপনি যেটা জানেন, সেটা হলো 2-1 অনুপাতে ছেলে মেয়ে পাবে, এই কথাটাই সঠিক, আর এইভাবেই হবে। আর ফারাইজের সম্পদ বন্টনের ক্ষেত্রে কখনো এই কথা বলে নাই যে মায়ের সম্পত্তি আর বাবার সম্পত্তি, বরং সবসময় মৃত ব্যক্তির সম্পত্তি বলছে, যে মৃত ব্যক্তির সম্পত্তিটা কিভাবে বন্টন হবে এই কথাই বলছে। এই জন্য মৃত ব্যক্তি যেই হোক তার অংশ, ধরেন আপনার একটা কথা, আমার বাবা মারা গেলে আমরা ভাই বোনেরা যেভাবে পাবো, ঠিক আমার মা মারা গেলেও আমরা ভাই বোনেরা সম্পত্তিটা ওইভাবেই ভাগ হবে। হ্যাঁ, অর্থাৎ যে কথাটার প্রচলন আছে আপনি বলছেন, এটা আমরাও শুনে থাকি, বিভিন্ন জায়গায় অনেকেই কথা বলে, কিন্তু আসলে এইসব কথাগুলোর মৌলিক কোনো ভিত্তি নেই। হ্যাঁ,
এটা মানুষ নিজের থেকেই বলে থাকে যে অনেক সময় মায়ের সম্পত্তি ছেলে মেয়ে উভয়ের সমান পাবে। আসলে এইসব কথার কোনো ভিত্তি নাই। মৃত ব্যক্তির সম্পত্তি কোরআন এবং হাদিসে যেভাবে আসছে কোরআনের আলোকে ওইভাবে ভাই বোনে 2-1 অনুপাতেই পাবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে খুশি হবেন। আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন জানার জন্য নাম ঠিকানা সহকারে প্রশ্ন করবেন। আমরা প্রতি মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিক প্রশ্নগুলোর এরকম উত্তর নিয়ে চলে আসার চেষ্টা করব। আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।